নেতা সাহেব আমার স্বামী, সেখানে অন্য রমণী তার দিকে ঢলে পড়বে, ব্যাপারটা মেনে নিব না একদমই। জড়ালো পায়ে নিচে নেমেই আঁকড়ে ধরলাম রমণীর হাত। টেবিলের সবাই অবাক চোখে তাকালো আমার দিকে। শুধুমাত্র স্বাভাবিক দুইটা মানুষ, জাঙ্কুক আর তার নানি। বাকি সবাই আমার কাছে যে ভিমড়ি খেতে বসেছে তাও বুঝলাম। স্বামী আমার আপু, খাবারটা তাকে বেড়ে দেওয়ার কাজটাও না হয় আমিই করলাম। আপনি মেহমান, আপনি আরামে বসে খাবার খান। এমন করে বলছেন কেন ভাবি? জাঙ্কুককে খাবার বেড়ে দেওয়া আমার কাজ না। ফুবা তোমাকে নিয়ে না আসলে আজ জাঙ্কুকের বউ হতাম আমি। কথাটা শুনে তিলে বিগুনে জ্বলে উঠলাম আমি। তবুও হাসি মুখ করেই বলে উঠলাম, আমি না থাকলে আলাদা ব্যাপার আপু, কিন্তু আমি তো আছি আর থাকবো। তাই জাঙ্কুককে জাঙ্কুক ভাইয়া বলার অভ্যাস করে ফেলেন। তীর বলার ধরন দেখে মাথা নিচু করে নিউজ পেপারের আড়ালে মুচকি হাসলো জাংকুক। মনে পড়ে গেল অতীতে টের সাথে দ্বিতীয় সাক্ষাতের কথা। টেকুকের দ্বিতীয় সাক্ষাৎ কিভাবে হয়েছিল এখন আমরা সেটা দেখব। কলেজ শেষ করে তে তার বান্ধবীদের সাথে মার্কেটে যায়, কারণ তার বড় ভাইকে কিছু গিফট করবে। হঠাৎ চোখ যায় একটা সুঠাম লোক তার বাবার বয়সী একজনকে কথা শোনাচ্ছেন, হয়তো বৃদ্ধাটা রিক্সা চালক। তে সবার কথা উপেক্ষা করে সেদিকে যায়। ভদ্রলোকটার গাড়ির সাথে রিক্সা চালকের রিক্সায় সামান্য আঘাত পাওয়ায় লোকটা সে বৃদ্ধকে জানা তাই বলে কথা শোনাচ্ছিল অকথ্য ভাষায়। এক পর্যায়ে লোকটা বৃদ্ধার শৈলে হাত ওঠাতে নিলেই তে একটা লাঠি দিয়ে ওনার দিকে তাক করে। আপনার লজ্জা করে না? বাবার বয়সী একজনের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। সামান্য মানবতা বোধ নেই আপনার মাঝে? শিক্ষিত হয়েছেন আর এইটুকু শিক্ষা আপনার মধ্যে নেই যে কিভাবে বড়দের সম্মান করতে হয়? এই মেয়ে, সামনে থেকে সরো, না হলে থাপ্পড়টা কিন্তু তোমার গালে পড়বে। ঠিক আছে, মারুন। যখন নারী নির্যাতনের কেস ঠুকে আপনাকে জেলের ভাত খাওয়াবো তখন বুঝবেন। তুমি বাড়াবাড়ি করবে না। চেনো আমাকে তুমি? আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে চিনতে আমার রুচিতে বাধে। আর আপনারা এই যে ভিডিও করছেন, নিম্ন মানের মানবতা কি আদৌ অবশিষ্ট আছে? আজ ওনার জায়গায় যদি আপনার বাবা দাদা থাকতো, তাহলে আপনারা কি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে ভিডিও বানাতে পারতেন? জাংকুকও সেদিন সেখানে গিয়েছিল পার্টির কিছু কাজে। যেহেতু কদিন বাদই ভোট, সেজন্য মিটিং মিছিল সবই চলছিল জোরদার ভাবে। আর তাদের মেন মিটিং এর জন্য তাদের একটা নিজস্ব স্পেস আছে, সেখানে যেতে নিতেই তার চোখ পড়ে তীর দিকে। তীর কথা তার সাহসিকতা দেখে অবাক হয়। প্রথম দিনের ভিতুতে আর আজকের সাহসী মেয়েটার সাথে আকাশ পাতাল তফাৎ। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিছু একটা ভেবে মুচকি হেসে কাউকে কল করে। কথা বলার শেষে একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তীর রুদ্রাণী রূপ। কিছুক্ষণের মাঝে সেখানে দুজন পুলিশ এসে দেখে জিজ্ঞাসা করলে তে সব বলে দেয়। ওরা আর কিছু না জিজ্ঞাসা করেই লোকটাকে নিয়ে সেখান থেকে চলে যায়, যেন প্রশ্নটা তারা ফর্মালিটি পূরণ করার জন্যই করেছিল। তে অবাক হলেও কিছু বলে না, আসলে পুলিশ দুইটাকে জাঙ্কুকে পাঠিয়েছিল। এদিকে তে বৃদ্ধার কাছে এসে নরম সুরে তার সাথে কথা বলছিল। তের সম্পূর্ণ কাজ জাঙ্কুক ফলো করছিল। তের ব্যবহার, তার আচরণ সবটাই তাকে তার ব্যাপারে ভাবতে বাধ্য করে দেয়। মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে। এই আলাদা ভাবটা যেন মুহূর্তে জাঙ্কুকের মাথায় তে নামক মেয়েটির চিন্তায় ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তের হাসি, তার কথা বলার ধরন, তার রাগের চেহারা, সবকিছুই যেন জাঙ্কুকের মস্তিষ্কে ছেপে গিয়েছিল। জাঙ্কুকের এই অতীতের ভাবনার মাঝেই জাঙ্কুকের মা যেভাব কাট কাট গলায় বলে উঠল, আহাতে, ও তো শুধু খাবারটাই বেড়ে দিতে চাইছিল। এভাবে প্রতিক্রিয়া দেখানোর কি আছে? তুমি বাকিদের খাবার বেড়ে দাও, না হলে বসে পড়ো খেতে। আমি অপমানে চুপ হয়ে গেলাম। ভুলে গিয়েছিলাম এখানে আমার আপন বলতে কে বা আছে। আমি মাথা নিচু করতেই দেখতে পেলাম জেনির হাসি মাখা মুখ, যাতে ছিল তাচ্ছিল্য। হাসিটা আমাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে সে জিতে গেছে। হঠাৎ করেই কানে এলো পুরুষালী কণ্ঠস্বর, সব মেয়ে তো আপনার মতো হয় না যে নিজের স্বামীর থেকে বেশি বাহিরের পুরুষের দিকে নজর দেয়। একটা বাক্য সবার মুখের রংটিকে যেন উড়িয়ে দিল। আমি নিজেও ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম নেতা সাহেবের দিকে। উনি আমাকে তার দিকে এইভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, খাবার দাও বউ, পার্লামেন্টে যেতে হবে। তোমাদের এই ঝগড়া ঝগড়া খেলা পরে খেলো, কিন্তু হ্যাঁ, মনে রেখো, জাঙ্কুক কোনোদিন হারেনি। আর না, তার মাথা নিচু হয়েছে। সেখানে তার স্ত্রী মাথা নিচু হওয়া মানে জাঙ্কুকের মাথা নিচু হওয়া। ভবিষ্যতে এই কাজটা যেন দ্বিতীয়বার না দেখে আমি। খাবার দাও বউ। কথাটা মস্তিষ্কের ভেতর প্রবেশ করতে কেমন এক শূন্যতা খেলে গেল। কিশোরী বয়সের প্রথম আবেগের নাম এই জীবন জাঙ্কুক। সে জাঙ্কুক আজ আমার স্বামী, কিন্তু শুধুমাত্র নাম মাত্র।
কথাটা যতবার মনে পড়ছে ভিতরে কিছু একটা ভেঙে গুড়িয়ে যাওয়ার আভাস মিলেছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। সবকিছু জানার পরেই তো এই জাহান্নামে পা দিয়েছিলাম আমি। তাহলে একদিনের ব্যবধানে কেন নিজেকে ভেঙে ফেলছি? খাবারের পালা শেষ হতেই তে উঠতে যাবে তার আগে জেহাব আটকে দিল। সবার জন্য কিছু মিষ্টি বানিয়ে আনো। বিয়ের পরে প্রথম রান্না বাড়ির বউ করে, কিন্তু তুমি তো দেরি করে উঠেছো, তাই সবার জন্য এখন কিছুটা মিষ্টি রান্না করে নিয়ে এসো। এই নিয়ম অনেক পুরাতন, যা আমরা এখনো পালন করি। রান্নাঘরে এসে আমার ঘাম ছুটে গেল। এর আগে কোনোদিন রান্নাঘরে সেভাবে আসা হয়নি আমার। আম্মু রান্না করার সময় যা একটু দেখেছি, এই তাই। রান্না বলতে শুধু চাটাই করতে পারি, সেখানে মিষ্টি রান্না করতে হবে আজ। এখন কি করি আমি? আমি ক্যাবিনেটে হাত দিতেই অনুভব করলাম আমার খুব কাছে কারো উপস্থিতি। তার শরীরের ঘ্রাণ আমি চিনি। আমার হাতের উপর দিয়ে আরো একটা হাত এগিয়ে এলো ক্যাবিনেটের হাতলের উপর। ফর্সা লোমশ হাতটা দেখে আনমনে আকর্ষণ জাগলো মনে। কিশোরী বয়সের ফ্যান্টাসি কিছুটা এমনই হয়। আমার ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। দুই এক ঢোক গিলেও লাভের লাভ হলো না। হাতের মালিককে সরাসরি দেখতে পিছনে ঘুরতি না গিয়ে বাড়ি খেলো শক্তপোক্ত বুকে। তীব্র পারফিউমের ঘ্রাণটা মস্তিষ্কের সম্পূর্ণ নিউরন জাগিয়ে দিল। এইভাবে চোখ দিয়ে গিলে খাওয়ার কিছু নেই। হঠাৎ নেতা সাহেবের এমন কথায় থতমত খেয়ে গেলাম। বার দুই এক ঢোক গিলে নেতা সাহেবের বুকে ধাক্কা দিতেই উনি ভুরু কুঁচকে তাকালেন। এক হাতে ক্যাবিনেটের জিনিস বের করতে থাকলেন, আর এক হাতে রাখলেন আমার কোমরে। এক টানে নিজের বুকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখলেন। কি করছেন নেতা সাহেব? ছাড়ুন আমাকে। কেউ এসে পড়বে। কে আসলো না আসলো তাতে আমার বিন্দু মাত্র আসে যায় না ওয়াইফি। এইসবের ধার তোমার নেতা সাহেব ধারে না। আমার ওনার কানে আমার প্রশ্নটা গেল তা আমি বুঝলাম, কিন্তু সেটাকে পাত্তা দিলেন না তিনি। তা দেখে হাসলাম। টাকা দিয়ে কিনেছেন, সে টাকায় উসুর করছেন নেতা সাহেব। করবেনই তো, নেতা বলে কথা। আপনারা তো পায়ে পায়ে এর হিসাব উসুল করেই ছাড়েন। ট্রাস্ট মি ওয়াইফি, রাগিও না আমাকে। আমার রাগ সামলানোর ক্ষমতা বা বয়স কোনোটাই তোমার নেই। তাই বলছি, আজকে রাতের মধ্যে পালিয়ে যাও আমার দৃষ্টি সীমানা থেকে। এত সহজে মুক্তি দিচ্ছেন? ব্যাপার কি? এক রাতেই বুঝে মন ভরে গেছে? জাঙ্কুক তাকালেন আমার দিকে। সে দৃষ্টিতে কি আছে আমি জানি না। বোঝার চেষ্টা করেও ব্যর্থ হলাম আমি, ঠিক সেই দিনের দৃষ্টির মতো যেদিন দ্বিতীয় দফায় দেখা হয়েছিল তার সাথে। তের ভাবনা হিসাবে সেটা তাদের দ্বিতীয় দেখা, কারণ এর আগে শুধু জাঙ্কুক দেখেছিল তেকে। তে খেয়াল করেনি। আবারও একটু অতীতে যাই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। ভোটের দিন খুব নিকটে চলে এসেছিল। ভোটের আগেই নেতাদের জনগণের প্রতি ভালোবাসা উতলে পড়ে। ঠিক তেমনটা ভালোবাসা জাঙ্কুকেরও উতলে এসেছিল প্রতিটা বাড়ি গিয়ে। বাড়ির সকলের খোঁজ খবর, ছোটখাটো সুবিধা অসুবিধা শোনা। সেদিন জাঙ্কুক উপস্থিত হয়েছিল তেদের এলাকাতেও। শীতের মাঝামাঝি সময় ছিল। তে তখন এলাকার বাচ্চাদের সাথেই খেলছিল। হঠাৎ করেই দৌড়তে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আঁকড়ে ধরে জাঙ্কুক। মুহূর্তে মিলিত হয় দুজনের দৃষ্টি। দ্বিতীয় দফায় ক্রাশ খেতে বাধ্য হয় তে। সাদা পাঞ্জাবির উপর সাদা চাদর, চোখে চশমা। 17 বছর কিশোরীর ফ্যান্টাসি ওয়ার্ড তখন এমন পুরুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। তের ব্যাপারেও একই ঘটনাই ঘটেছিল, যেখানে তের চোখে ছিল এক রাশ মুগ্ধতা, ম্যাচিউরিটি আনমে। এইভাবে রাস্তায় ছোটাছুটি করে যার তার শরীরে পড়ে গেলে আগুন ধরিয়ে দিব, মনে রেখো ইডিয়ট। হঠাৎ নাকে ক্ষীরের মিষ্টি ঘ্রাণ আসতেই তে বাস্তবে ফিরে। জাঙ্কুক খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছে। তে অবাক চোখে তাকিয়ে দেখলো। আপনি রান্নাও জানেন? এত অবাক হওয়ার কিছু নেই ওয়াইফি। তোমার নেতা সাহেব দীর্ঘ সময় অবধি হোস্টেলে ছিল, আর কয়েক বছর দেশের বাহিরেও থেকেছি, তাই রান্নাটা যথেষ্ট ভালো পারি। শেখাবেন আমাকে? এইসবের দিকে তোমার খেয়াল দেওয়া লাগবে না। যদি আজ রাত অবধি মেহমান হয়ে থাকো তাহলে এই ব্যাপারে কোনো কথাই নেই। আর যদি জাঙ্কুকের খাঁচায় আটকে থাকো তাহলে এই রান্নাঘর মুখী হবে না ফার্দার। কাল থেকে কলেজে যাবে, যা যা প্রয়োজন সব কাল সকালেই পেয়ে যাবে। আমার বাবার সাথে কথা বলা লাগবে। তোমার গার্ডিয়ান আমি, সেখানে শ্বশুরমশাইয়ের পারমিশনের কোনো ধার ধারি না আমি। আমি এমন লোকের টাকায় পড়তে পারবো না নেতা সাহেব, যে কিনা বিয়ের প্রথম রাতে তার স্ত্রীকে টাকার খোটা দিতে পারে। আমি আপনার মতো বড়লোক না, কিন্তু তার মানে এই না যে আত্মসম্মান বোধ আমার কম। জাঙ্কুক কিছু না বলে বেরিয়ে গেল।
আমার চোখে তখন বাঁধ ভাঙা অশ্রু। কাল রাতের প্রতিটা দৃশ্য ভাসতে লাগলো। আমার উচিত ওনাকে ঘৃণা করা, প্রচন্ড ঘৃণা করা, কিন্তু আমি পারছি না কেন? আমি তো এমন ছেঁচড়া ছিলাম না কোনোদিন। তাহলে কেন আমি আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছি? কেন আপনার ছোট খাটো কথা আমার মনকে জর্জরিত করছে কষ্টে, অনুভূতিতে? এমন কেন আমাদের সম্পর্ক নেতা সাহেব? কেন আপনাকে আমি স্বামী কম আমার ক্রাশ নেতা হিসেবে বেশি দেখি? কেন? তের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই এখানে। কেউ নেই তার চোখের পানি মুছে দেওয়ার জন্য। কেউ নেই এই আজহারি শুনে তাকে একটু আগলে নেওয়ার জন্য। তার নেতা সাহেব কি কোনোদিনও বুঝবে তার মাতাল হয়ে করা একটা ভুল তার কিশোরী বউয়ের মনে কতটা দাগ করে ফেলেছে? জাংকুক সবে মাত্র অফিস থেকে বাড়ি ফিরেছে। অফিসের ওয়ার্কারদের মাঝে কিছু ঝামেলা থাকায় জাংকুককে যেতে হয়। সব মিটিয়ে পার্টি অফিস হয়ে বাড়ি ফিরতে রাত 12টা বেজে যায়। খেয়াল করেনি, ঘেমে যাওয়ার কারণে সোজা ঢুকে যায় ওয়াশরুমে গোসলের উদ্দেশ্যে। তার ধারণা ছিল তে হয়তো চলে গেছে। সবে মাত্র গায়ের পাঞ্জাবি খুলতেই তেকে ওয়াশরুমে ঢুকতে দেখে কপাল কুঁচকে ফেলে। এত রাতে তেকে শাওয়ারের নিচে দাঁড়াতে দেখে ভুরু কুঁচকে তাকায়। এই ইডিয়টের কি রাত বিরতে ভূতে ধরলো নাকি? জাংকুক কপাল কুঁচকে এগিয়ে আসে শাওয়ার বন্ধ করতে নিলি শাওয়ারের পানি জাংকুকের শরীরে ছুঁয়ে তের মাথাতে পড়তে শুরু করে। হঠাৎ নিজের হাতের উপরে বলিষ্ঠ হাত দেখে শিউরে ওঠে তে। পিছনে তাকাতে চোখ জোড়া জাংকুকের মধ্যে আবদ্ধ হয়ে যায়। তার হালকা লাল বর্ণের ঠোঁট জোড়ায় পানির ফোঁটা দারুণ নেশানো লাগছে। তে কেমন মোহগ্রস্ত হয়ে গেল। অতীতের তিক্ত স্মৃতি ভুলে আটকে গেল জাংকুকের নেশালো চোখের দিকে। ধীরে ধীরে চোখ নেমে এলো জাংকুকের সিগারেটে পোড়া লালচে ঠোঁটের দিকে। হঠাৎ করে নিষিদ্ধ বাসনা জাগলো তের মনে। নিজের ঠোঁট জোড়া জাংকুকের ঠোঁটে ছুঁয়ে দেওয়ায় জাংকুকও যেন বেসামাল হয়ে যাচ্ছে। পানিতে ভিজে যাওয়ায় তের পরনের শাড়ি অনেকটাই তার শরীরের সাথে লেপ্টে গেছে, যার কারণে তের শরীরের সমস্ত ভাঁজ সে টের পাচ্ছে। 30 বছরের যুবক চেয়েও পারছে না নিজেকে শান্ত করতে। কি করছিস কি জাঙ্কুক? যেখানে এত বড় বড় মডেল তোকে তার রূপের জালে ফাঁসাতে পারেনি, সেখানে তুই এই বাচ্চা মেয়ের সামনে কন্ট্রোললেস কিভাবে হয়ে যাচ্ছিস? এর আগেও তো বহু নারীকে দেখেছিস এর থেকেও আবেদনময়ী রূপে। কই তাদের দিকে তো ফিরে তাকাতেও রুচিতে আসেনি। তাহলে এই মেয়ের নেশা তোকে কিভাবে কাবু করছে? না জাঙ্কুক, এটা ঠিক না। আমি চাই না আরো একটা জাংকুক পৃথিবীর বুকে আসুক। সব মেয়ে এক জাংকুক। সুযোগ পেলে অয়ও যদি একই কাজ করে। না জাংকুক, তোর দুর্বল হলে চলবে না। এখনো অনেক কিছু আছে অজানা। ওইসব না জেনে তুই এই পথে যেতে পারিস না। নিজের মনে কিছুক্ষণ দ্বন্দ্ব করলো জাংকুক। চোখ বন্ধ করে জোরে জোরে দুইটা নিঃশ্বাস নিয়ে তের হাত ধরে বেরিয়ে এলো কাবার থেকে। টাওয়াল বের করে নিজেই তের শরীরে জড়িয়ে দিল। আরেকটা দিয়ে অতি যত্নে মুছে দিল চুলগুলো। মাঝরাতে এইভাবে শাওয়ার নিয়ে কি প্রমাণ করতে চাও ওয়াইফি? তোমার স্বামী রোম্যান্স জানে না, তাই নিজেই চলে গেছে স্বামীর সাথে রোম্যান্স করতে? হুম, এত ডিসপারেট হওয়া ঠিক না। আমার বুঝি শরম করে না? জাঙ্কুকের লজ্জা পাওয়া অভিনয় দেখে তে হতবাক হয়ে তাকিয়ে রইল। নেতা সাহেব, আপনি আরো একবার প্রমাণ করে দিলেন নেতারা ড্রামা করতে পারদর্শী। তের কথা শুনে হো হো করে হেসে উঠল জাঙ্কুক। জাঙ্কুকের প্রাণোচ্ছল হাসির দিকে মুগ্ধ নয়নে চেয়ে রইল তে। মনে মনে বলে উঠল, আপনি এত সুন্দর না হলেও পারতেন। আপনার হাসির জালে ফেসেই বুঝি এতগুলো ভোট দিয়েছে জনগণ। এত সুদর্শন একটা স্বামী না দিলেও হতো আল্লাহ। মেয়ে হলে নির্ঘাত ঘর বন্দি করে রাখতাম, কিন্তু এত বড় পুরুষকে কই বন্দি করে রাখবো? হঠাৎ করে কানে উত্তপ্ত শ্বাস পেয়ে জমে গেল তে। জাঙ্কুক তের আরো কাছে এসে কানে ফিসফিস করে বলে উঠল, তোমার মনে? তে জাঙ্কুকের কথায় চমকে উঠল। মনের কথাও বুঝি এই লোক শুনতে পারে? কি সাংঘাতিক! সাত সকালবেলা ঠান্ডা পানির বর্ষণ হতেই লাফিয়ে উঠল তে। মুহূর্তে ঠান্ডায় কেঁপে উঠল তার সারা শরীর। সময়টা ছিল ডিসেম্বরের 5 তারিখ। কনকনে শীতে এইভাবে হেনস্থা হতে হবে সে ভাবেনি। চোখ মিলতেই চোখের সামনে ভেসে এলো জাঙ্কুকের রাগী দুজোড়া চোখ। সাথে সাথে তের মাথাতেও রাগ চড়ে বসে। এটা কোন ধরনের অসভ্যতা? আপনি আমার গায়ে কেন পানি মারলেন? তোমাকে না কাল বলেছিলাম চলে যেতে, তাহলে তুমি যাওনি কেন? কাল 3 কবুল বলে বিয়ে করলেন, সে কবুলের মর্যাদা রাখতে যাইনি আমি। কিন্তু তে মনে মনে ভাবছে,
আমার অনেক প্রশ্নের উত্তর জানা বাকি নেতা সাহেব। সেসব প্রশ্নের উত্তর না জেনে আমি যাব না। জাঙ্কুক তের ভাবনার মাঝেই বলে উঠল, ভুলে যাও সে বিয়ে, সে তারিখ, সেদিন সে লগ্ন। বিয়ে আপনার কাছে ছেলেখেলা হতে পারে, আমার কাছে না। গলা নিচে নামাও। নামাবো না। কি করবেন? গলা ভেঙে দিব। সাথে সাথে তে পেছনে সরে যায়। মনে মনে ভয় পায় ঠিকই, কিন্তু চেহারা সেটা ফুটিয়ে না তোলে। তার বাবা তাকে শিক্ষা দিয়েছে, সামনের মানুষটা একবার যদি বুঝে যায় তুই তাকে ভয় পাচ্ছিস, তাহলে সে তোকে আরো ভয় দেখাবে। কিন্তু তুই যদি ভয় না পাস, তাহলে সে তোকে ভয় দেখাতেই ভয় পাবে। তেও একই কাজ করলো। মনের ভয় দাবিয়ে পুনরায় জাঙ্কুকের উদ্দেশ্যে বলে ওঠে, এত ইচ্ছে কেন মেয়েদের শরীরে হাত দেওয়ার? হ্যাঁ, মানুষ ঠিকই বলে নেতারা আসলে এক একটা লুচু হয়। মানুষ ঠিকই বলে নেতারা আসলে এক একটা লুচু পরোটা হয়। একদম আমার আশেপাশে আসবেন না বলে দিলাম। না হলে কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে থামলো না তে। দৌড়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। সে তো ওকে মারতে গিয়েছিল, আর এই মেয়েটা তাকে নাকানে চুমানি খাইয়ে দিল, তাকে শাসিয়ে দিয়ে চলে গেল। কত বড় সাহস! ভাবতে রেগে ফেটে পড়লো জাঙ্কুক। পরক্ষণে আবার ঠোঁট কামড়ে হেসে ফেললো। এদিকে তে তাড়াহুড়ো করে জামা কাপড় না নিয়ে ঢুকে পড়েছে। এখন গোসল করাও দরকার, কতক্ষণ ভেজা কাপড়ে থাকবে। আবার বাহিরে সিংহ রাজা দাঁড়িয়ে আছে। ইয়া আল্লাহ, কোন মুসিবতে আমাকে ফেলে তো বলো। কি সুন্দর কিউট একটা মেয়ে কিনা শেষমেশ এমন করলা মার্কা জামাই জুটলো। আজব, আমি কি এমন দোষ করেছি যে সিংহের মুখে আজব আমি কি এমন দোষ করেছি যে সিংহের মুখে ছুঁড়ে মারলো আমাকে? কাল রাতেই তো ভালো ছিল, হুট করে সকালে আবার কোন ভূত মাথা চড়ে বসলো কে জানে। ধুর, ভাল লাগে না। এখন বিনা কাপড়ে গোসল করব কিভাবে? দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে সবটা শুনতে পেল জাঙ্কুক। ঠোঁটে তার বিশ্বজয় করে ফেলার মতো হাসি। প্রথম পরীক্ষায় পাশ ওয়াইফি, এবার ধীরে ধীরে বাকি দুইটা। এত সহজে জাঙ্কুকের মন নরম করলে তো হবে না। এত তাড়াতাড়ি তো জাঙ্কুক নিজের ছায়ার উপরও 16 আনা বিশ্বাস করে না। তে বাইরে থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বের হতেই দেখে জাঙ্কুক দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে পুনরায় ঠাস করে দরজা বন্ধ করে দেয় তে। তা দেখে জাঙ্কুক বাহির থেকে চেঁচিয়ে ওঠে, আর একটা বাজে কথা যদি আমি শুনি, আই সোয়ার ওয়াইফি জান বের করে নিব। তে কথাটা শুনে ভেংসি কাটে, বিড়বিড় করে বলে উঠল, এসেছে আমার আজরাইল। তে সেভাবেই চুপচাপ গোসল সেরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। সে কখন থেকে না পারছে এই অবস্থা বের হতে, না পারছে এই ঠান্ডায় কাপড় ছাড়া থাকতে। পুনরায় দরজা নক হতে তে ভাবলো জাঙ্কুক হবে, কিন্তু দরজার অপর পাশ থেকে জাঙ্কুকের বোনের আওয়াজ পেতেই যেন স্বস্তি পেল। ভাবি, তোমার হয়েছে? রোজি বোন আমার, ভালো হয়েছে তুমি এসেছো। আমার জামা একটু ব্যাগ থেকে দাও তো। জামা না ভাবি, মা তোমার জন্য শাড়ি পাঠিয়েছে। এলাকার কিছু আন্টি তোমাকে দেখতে আসবে। তে শাড়িটা দেখে অবাক হয়, কারণ শাড়িটা অসম্ভব সুন্দর, তার গায়ে দারুণ মানাবে। অপরদিকে ভাইয়া, শাড়ি তো তুমিও দিতে পারতে, আর শাড়ি তো তুমিই কিনেছো, তাহলে মামুনির নাম কেন দিলে? যা তো এখান থেকে, আমার মাথা খাস না। আর এক কাপ কড়া কফি পাঠাতে বল। রোজি মাথা নাড়িয়ে চলে যায়। জাঙ্কুক জ্বর শক্ত করে জানালার পাশে দাঁড়িয়ে কারোর সাথে মনোযোগ দিয়ে কথা বলতে শুরু করে। কিছু সময়ের ব্যবধানে দরজা খোলার আওয়াজ পেতেই জাঙ্কুক কি মনে করে পেছনে তাকায়, আর তাতেই তার হাত থেকে ফোন পড়ে যেতে নেয়। কোনো মতে ফোন ধরে পুনরায় কানে নিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। এদিকে শাড়ি পরার অভ্যাস না থাকায় বারবার কুচি এলোমেলো হয়ে যাচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেতে আয়নায় স্পষ্ট জাঙ্কুককে দেখতে পাচ্ছে। তে বিরক্ত লাগছে। এই যে শুনছেন? সাথে সাথে জাঙ্কুকের হাত তার বুকে চলে যায়। ফোন কেটে কঠোর দৃষ্টিতে তের দিকে তাকায়। খবরদার, এরপর থেকে এইভাবে ডাকবে না। তো কি নাম ধরে ডাকবো? ভাইয়া বলে কি ডাকবো? জানে মেরে ফেলবো। আজব তো, তাহলে ডাকবোটা কি? নেতা মানুষরা কথা তো পেঁচায় কেন বুঝি না। এই যে নেতা সাহেব, একটু কচিটা ধরেন প্লিজ। পারবো না। জাঙ্কুকের এমন সহযুক্তি পছন্দ হলো না তের। মাথা জেদ চেপে বসলো। তাহলে এমনই থাক। বাইরে আপনার চাচা বা ভাই, বলতে গেলে পুরো পরিবার আছে, সবার সামনে কুচি খুলে পড়ে যাবে, আর আপনার ভালো লাগবে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাই। তে ভেংচি কেটে উল্টো ঘুরে যেতে নিলেই জাঙ্কুক হ্যাঁচকা টানে তেকে নিজের দিকে ফেরায়। আমার সাথে তেরামো করার সাহস আজ দেখালে নেক্সট টাইম দেখাবে না, খবরদার। দেখা যাবে। এখন কুচিটা একটু দেখেন তো। জাঙ্কুক দাঁত কিরমির করে তের কুচি ঠিক করে দিতে লাগলো। তে অবাক হয়, কি সুন্দর আর পারদর্শী হাতে শাড়ির কুচি ঠিক করছে, যেন কতদিনের এক্সপিরিয়েন্স। আপনি কি কাউকে ভালোবাসেন? ছ্যাঁকা খেয়েছিলেন, তার জন্যই কি নারীদের ঘৃণা করেন? না,
তাহলে বলার প্রয়োজন মনে করছি না। ধরো গুজে নাও। কুচিগুলো ধরিয়ে দিয়ে জাঙ্কুক বলে উঠল। তে এক হাত দিয়ে কুচি ধরে আর এক হাত দিয়ে জাঙ্কুকের হাত ধরে ফেলে। এড়িয়ে যাচ্ছেন? হাত ছাড়ো। না ছাড়লে সাথে সাথেই ওর হাত মুচড়ে পিঠে ঠেকায়। আমার জেদ করা পছন্দ না, আর আমার আপনাকে পছন্দ না। গুড, স্টে ওয়ে ফ্রম মি। এতই যখন সমস্যা আমাকে নিয়ে, তাহলে বিয়ে করেছিলেন কেন? বাবার কথায়। আপনি কারো কথা শুনতে বাধ্য হবেন, সেটাও বিশ্বাস করতে হবে আমার। বিশ্বাস করা বা না করা একান্তই তোমার বিষয়, তাতে আমার কিছু আসে যায় না। জাঙ্কুক তের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। সে আসতে সকলে তের মাথায় দোয়া দিয়ে দিল, আর তে সবার সাথে কুশল বিনিময় করলো। একটু পরেই তেকে নিয়ে আসা হলো তৈরি করার জন্য। আজকেই তাদের রিসেপশন। কালকে রিসেপশন হওয়ার কথা ছিল, কিন্তু জাঙ্কুক করতে দেয়নি। সে ভেবেছিল তে চলে যাবে, অযথা এসব করার মানেই হয় না। জাঙ্কুক তখন বাইরে ছিল, তার ভাইদের সাথে বসে সমাবেশ নিয়ে আলোচনা করছিল। জাঙ্কুক সব আলোচনা মিটিয়ে উপরে যেতেই নিজের রুম থেকে মেকআপ আর্টিস্টদের বেরিয়ে যেতে দেখে অবাক হয়। সে তো ভেবেছিল আরো 3-4 ঘন্টা লাগবে। ঘরে যেতেই অবাক হয়ে যায় জাঙ্কুক। তার সামনে যেন আস্ত একটা পুতুল রাখা। এই পুতুলটাকে দেখে যে কেউ তার মায়া পড়তে বাধ্য। জাঙ্কুক 10 সেকেন্ডের মতো তের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তারপর কাবার থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নায় নিজের দিকে তাকায়। ভুলেও না জাঙ্কুক, তুই কারো প্রতি দুর্বল হতে পারিস না। এই মেয়ে নিজেও জানে না, আমার তার প্রতি দুর্বল হওয়া মানেই তার জীবনের অধ্যায়গুলো বদলে যাওয়া। তার ডানা কেটে ফেলবে আমার ভালোবাসা। জেল হবে তার শেষ ঠিকানা। জাঙ্কুক নামক জেলে তার জীবন তখন আটকে যাবে, যা আমি চাই না। কিন্তু এই মেয়ে তো তা বুঝতে পারছে না। যত দ্রুত সম্ভব তার থেকে আলাদা হতে হবে। আবেগে ডুবে তাকে বিয়ে করার সিদ্ধান্ত ছিল আমার ভুল। জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মুখে পানির ছিটা দিয়ে তৈরি হয়ে নিল। জাঙ্কুক নিজেও জানে না তার পরিকল্পনা ভেস্তে যাবে। যেটাকে সে আবেগের নাম দিচ্ছে, খুব তাড়াতাড়ি সেটা ভালোবাসায় রূপ নেবে। জাঙ্কুকের পাশের স্থান দখল করে বসে আছে তে। বড় একটা কমিউনিটি সেন্টারে তাদের রিসেপশন আয়োজন করা হয়েছে, কিন্তু তের মুখে শুধু রয়েছে বিরক্তির ছাপ। তার পুরো শরীর জুড়ে গহনার ছড়াছড়ি। তার নিজেকে মানুষ না, বরং জুয়েলারি দোকান মনে হচ্ছে। এই যে শুনছেন, আপনার আত্মীয়দের সোনার খনিটনি আছে নাকি? কেন? কখন থেকে দেখছি যে আসছে সোনার লেপে দিয়ে চলে যাচ্ছে। আর কজন বাকি আছে? এত বড় গোষ্ঠী কিভাবে? তুমি কি জানো, আমার দাদার ভাইয়েরা 9টা ছেলে 4 মেয়ে, তার মধ্যে তো এখনো অর্ধেক আসেনি। সবাই আসবে তোমাকে গিফট করতে। এবার ভাবো, আপনার দাদা কাজ কাম বাদ দিয়ে সারাদিন বাড়িতে থাকতো নাকি? এত কিভাবে? আমি তো ভাবছি 2 দাদার যত আছে সবার যোগ করে আমি বাচ্চা নিব। তে জাঙ্কুকের মজা করা কথা সিরিয়াসলি নিয়ে বলে উঠল, ইন্না ইয়াল্লাহ, কি কল্পনা করি এই অবস্থা? চলো আজ রাত থেকে স্টার্ট করি, কি বলো? এই, আপনি না আমাকে বউ হিসেবেই মানেন না, সেখানে আবার বাচ্চার কথা কই থেকে আসছে? হ্যাঁ, আমার বাবা তো তোমাকে তার বংশের উত্তরসূরির জন্য এনেছে, কিন্তু আপনি তো আমাকে পছন্দ করেন না। তের কথায় পাত্তা দিল না জাঙ্কুক। সে নিজের মতো করে পার্টির মেম্বারদের সাথে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। ঠিক রাত 12টার দিকে মেহমান বিদায় দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রুমে প্রবেশ করে জাঙ্কুক। পুরো রুম অন্ধকার দেখে ভুরু কুঁচকে তাকায়। লাইট জ্বালাতে তার চোখ যায় খাটের কিনারা ঘেঁষে খাপটি মেরে বসে থাকা তের দিকে। বসে থাকতে থাকতে যে ঘুমিয়ে গেছে তা বেশ বুঝতে পারছে জাঙ্কুক। জাঙ্কুক আলতো হেসে তেকে বিছানায় শুয়ে দিয়ে আনমনি তের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। আমি চেষ্টা করেছিলাম তোমার থেকে দূরে যাওয়ার, তোমার জন্য নিজের মনে কোনো অনুভূতি তৈরি না করার, কিন্তু তুমি তো তার হতে দিলে না। এবার তোমার সাথে যা হবে সবকিছুর জন্য দায়ী তুমি। ওয়েলকাম টু দ্য হেল। এটা জাঙ্কুকের হেল, যার ভিতরে প্রবেশ করা তো রাস্তা রয়েছে, কিন্তু বের হওয়ার নেই। আর সে জানে তুমি আটকে গেছো, ভীষণ বাজেভাবে। পরদিন সকালে ঘুম ভাঙতেই নিজেকে জাঙ্কুকের বুকে আবিষ্কার করতেই চমকে উঠল তে। তড়িঘড়ি করে নিজেকে পর্যবেক্ষণ করে স্বস্তির শ্বাস ফেললো। হঠাৎ করেই তার চোখ যায় জাঙ্কুকের দিকে। ঘুমন্ত জাঙ্কুককে দেখে মুহূর্তে চোখ জোড়া আটকে যায়। হালকা লাল ঠোঁট জোড়ার উপরে নিজের অজান্তেই হাত দেয়। আপনি আসলে একটা আফিম, যার নেশা মারাত্মক। কে বলবে এই ঘুমন্ত ব্যক্তিটা আস্ত একটা খাটাস, যে আমাকে হেনস্থা করার জন্য কোনো কাজ বাদ রাখে না। হঠাৎ করেই জাঙ্কুক চোখ খুলে। তের হাত তখনও জাঙ্কুকের ঠোঁটে আবদ্ধ।
হঠাৎ জাঙ্কুককে চোখ খুলতে দেখে তে ভয়ে স্ট্যাচু হয়ে বসে থাকে। একটা ঘুমন্ত ছেলের মান সম্মান নিয়ে টানাটানি করতে তোমার লজ্জা করে না ওয়াইফি? তে সাথে সাথে হাত ফিরিয়ে আনে। তা দেখে জাঙ্কুক পুনরায় বলে ওঠে, যেখানে মন্ত্রী নিজের ঘরে সুরক্ষিত না, সে মন্ত্রী বাহিরের মানুষকে কি সুরক্ষা দেবে? কথাটা জনগণের কানে গেলে কি হবে জানো তুমি? তুমি তো আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিলে ওয়াইফি। ছি ছি, আমার মতো সম্মানীয় একজন ব্যক্তির সম্মান নিয়ে টানাটানি আর তার ইজ্জতে হাত দেওয়ার অপরাধে তোমাকে জেলে দেওয়া উচিত। তে থ হয়ে গেল তার কথায়, চোখ ছোট ছোট করে বলে ফেললো, সামান্য ঠোঁট স্পর্শ করায় আপনার ইজ্জত নিয়ে কিভাবে টানাটানি শুরু হয় নেতা সাহেব? তো কি ঠোঁট কি আমার অংশ না? আজ ঠোঁটে হাত দিয়েছো, কাল উপর নিচ কত জায়গায় কত কি করবা, তা ঠিক আছে নাকি? তোমার মতো মেয়েদের জন্য আমার মতো নিষ্পাপ ছেলেরা আজ ইফটিজিং এর শিকার। না না, কাল থেকে ঘরেও বডিগার্ড এনে রাখা লাগবে। তে জাঙ্কুকের এমন কথায় থতমত খেয়ে যায়। বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য নেতা সাহেব। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে 11:45। জাঙ্কুকের অপেক্ষায় তে সোফাতেই বসে বসে ঝিমোচ্ছে। এইদিকে জাঙ্কুক ব্যথা শরীর নিয়ে তার কারখানা থেকে ঘুরে এসেছে। 12টার দিকে ক্লান্ত শরীর নিয়ে বাসায় প্রবেশ করে জাঙ্কুক। গেট খোলার আওয়াজ পেতেই ঘুম ভেঙে যায় তের। জাঙ্কুককে এই অসময়ে আসতে দেখে তে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনি নিজেকে ভাবেন কি হ্যাঁ? কোথাকার কোন রাজা আপনি, আর আমরা আপনার দাসীমান্দি? নিজের ইচ্ছায় আসবেন, নিজের ইচ্ছায় যাবেন, কেন আমাদের কোনো মূল্য নেই? আমার কথার জবাব দিচ্ছেন না কেন? জাঙ্কুক চুপচাপ ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে খালি গায়ে বেরিয়ে আসে, পরনে শুধু ট্রাউজার। জাঙ্কুক বেমালুম ভুলেই গেছে তার পিঠে থাকা দাগের কথা। জাঙ্কুক আয়নার সামনে দাঁড়াতেই তার চোখ যায় তের বড় হয়ে থাকা চোখের দিকে। সাথে সাথে জাঙ্কুকের মনে পড়ে পিঠের কথা। চট জলদি শার্ট পরতে নিলে বাধা দেয় তে। জাঙ্কুকের হাত ধরে বিছানায় বসে ধীর কণ্ঠে প্রশ্ন করে, মলম কোথায় রাখা? কেন? এটুকুর জন্য মলমের দরকার নেই। তে খোঁজে মলম নিয়ে এসে আলতো হাতে জাঙ্কুককে মলম লাগিয়ে দেয়। পিঠের যে জায়গায় বাড়ি লেগেছে তা ফুলে নীল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কতটা ব্যথা পেয়েছে। বউ হিসেবে মানেন না জানি, আমার সাথে সংসার করতে ইচ্ছুক না বুঝি, কিন্তু যতদিন আছি বউ না মানেন বন্ধু হিসেবে নিজের ক্ষত এগুলোর কথা জানাতে কি খুব অসুবিধা হবে? নাকি আমি এতটাই পর? অবশ্য আপন ছিলাম বা কবে? অভিমানী কণ্ঠে কথাগুলো বলে উঠে যায় তে। জাঙ্কুক শার্ট পরতে চাইলে তে নিষেধ করে, মাত্র ঔষধ লাগিয়েছি, এখন পরিয়েন না। ঔষধের বাহানায় আমার বডির দিকে নজর দিতে চাও? প্রচুর ধান্দাবাজ মেয়ে তো তুমি। আমি জানি আমার বডি সুন্দর, আর চোখে দেখে তা বোঝাতে হবে না। জাঙ্কুকের কথার সাথে সাথে চোখ সরিয়ে নেয় তে। তে বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য নেতা সাহেব। ঘুমাতে যেতে নিলেই মনে পড়ে নেতা সাহেব এসে তো কিছু খায়নি। জাঙ্কুক তখন শুয়ে পড়েছে, কিন্তু ব্যথার জন্য ঠিকঠাকভাবে ঘুমাতে পারছে না। এই যে শুনছেন, আপনি কি ঘুমিয়েছেন? না, বউকে বুকে জড়িয়ে ঘুমাবো বলে জেগে আছি। আসো বউ, ঘুমাই। একদম ফাইজলামি করবেন না। খেয়েছেন আপনি? না, বউকে খাবো বলে না খেয়ে আছি। ধ্যাত। তে বিরক্ত হয়ে চলে যায় কিচেনে। সব খাবার গরম করে পুনরায় রুমে ফিরে আসে। এসে দেখে জাঙ্কুক ল্যাপটপ নিয়ে বসে আছে। আসুন, খেয়ে নেবেন। রেখে দাও বউ, আর্জেন্ট কিছু মেল এসেছে, চেক করতে হবে। কিন্তু আমি তর্ক পছন্দ করি না ওয়াইফি। নিজের চোখের সামনে ভাতের লোকমান দেখে চোখ তুলে তাকায় জাঙ্কুক। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে হালকা জেদি গলায় বলে ওঠে, দেখুন কাজ করছেন করেন, কিন্তু খেয়ে নেন তারপর, না হলে কিন্তু কাজ আমি জানালা দিয়ে ফেলে দিব। আমার উপর তর্জন গর্জন, বাহ! এই না হলো জাঙ্কুকের বউ। কথাটা বলেই মুখ খুলে দেয় জাঙ্কুক। তেও জাঙ্কুকের মুখে ভাত পুড়ে দেয়। জাঙ্কুকের বউ শব্দটা কেমন জানি শুনালো তের কানে। ভালো লাগা, শিহরণ না অন্য কিছু ঠিক শিওর হতে পারল না তে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি রাজনীতি বেছে নিলেন কেন এত অপশন থাকতে? মামনি বলল আপনি অনেক ব্রাইট স্টুডেন্ট ছিলেন, আবার এত বড় বিজনেস, তাহলে কেন বেছে নিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি? অতঃপর জাঙ্কুক নিজের ভালো লাগার বিষয়টা তের সাথে শেয়ার করলো রাজনীতি নিয়ে। তো ম্যাডাম, আজকে কি ঘুমানোর ইচ্ছে আছে? নেই, ঘুরতে যাব। প্লিজ চলুন না, আবহাওয়াটা কি সুন্দর এই সময়। আর 4টা তো বেজেই গেছে, আর একটু পরেই ভোরের আজান দিবে। আপনি তো এমনিতেও ফজরের নামাজের পরে হাঁটতে যান। প্লিজ প্লিজ চলেন না। সে ইনোসেন্ট ফেস করে বলে উঠল, বড্ড জেদে তুমি। জাঙ্কুক হেসে তের কোমর জড়িয়ে ধরে। এবার যেন তের সর্বাঙ্গে
কম্পন তৈরি হয়। জাংকুকের গরম নিঃশ্বাসের উত্তাপ যেন তে নিজের শরীরে অনুভব করতে পারছে। তের হাত পায়ে অদ্ভুত কম্পন তৈরি হচ্ছে। নেতা সাহেব, প্লিজ ছাড়ুন, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে? অস্বস্তি, অস্থির, লজ্জা, কম্পন, দম বন্ধ। বুকের হৃদস্পন্দনের গতি যেন মুহূর্তেই বেড়ে গেছে। আমারও এমন হয় যখন তোমার মুখে এই যে শুনছেন কথাটা শুনি। কই, আমি তো অভিযোগ করিনি। এবার চুপচাপ এভাবে থাকো 10 মিনিট। একটু নড়াচড়া করো বা কোনো কথা বলো, তাহলে তার সাথে আরও 10 মিনিট বাড়বে। ইউর টাইম স্টার্ট নাও। তে কিছুক্ষণ এভাবেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। নিজের অজান্তেই নিজের হাত জাংকুকের মাথায় চলে গেল। তে বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য নেতা সাহেব। পাঞ্জাবি জড়িয়ে বেরিয়ে পড়ে জাংকুক। তেও শাড়ির উপরে চাদর জড়িয়ে বেরিয়ে পড়ে। পাশাপাশি কুয়াশা মাখা রাস্তায় হেঁটে চলেছে এক জোড়া কাপেল। দূরের জায়গা দেখা যাচ্ছে না, কিন্তু তবুও হেঁটে যাচ্ছে। তারা যেন আজ তাদের অজানায় হারানোর ইচ্ছে হয়েছে। নেতা সাহেব, কেমন লাগছে? জাংকুকের সামনে উল্টো দিকে হয়ে হাঁটতে শুরু করে তে। পড়ে যাবে ওয়াইফি, সোজা হও। আপনি আছেন না, ধরে রাখবেন নাকি ফেলে দিবেন আপনার ইচ্ছা। যদি ফেলে দিই তাহলে ভেবে নিব এটাই আমার ভাগ্য ছিল। জাংকুকের চোখের দিকে দৃষ্টি রেখে বলে উঠল তে। আর যদি ধরে রাখি তাহলে ভাববো এ তো ভাগ্যই ছিল আমার। তাহলে ফেলে দেওয়া লাগবে দেখছি। ঠিক আছে। সাথে সাথে একটা ইটের টুকরোর সাথে পা বেজে পড়ে যেতে নিলে জাংকুক তের হাত আঁকড়ে ধরে নিজের দিকে টেনে আনে। তেও ঝোল সামলাতে না পেরে আশ্রয় পড়ে জাংকুকের বুকে। ফেলে দিবেন না? দিলাম তো ফেলে। এখান থেকে ওঠার সামর্থ্য আছে? যদি থাকে। এটা জাংকুকের ফেলে ওঠা সম্ভব না। আর উঠতে চাইলেও জাংকুক উঠতে দেবে না। দরকারের শিকলে বেঁধে রাখবে, তবুও ছাড়বে না। তে হাসে জাংকুকের বুক থেকে উঠে জাংকুকের নাক টেনে দৌড় দেয়। তাহলে ধরে দেখার নেতা সাহেব, তারপর না হয় শিকলে বেঁধে রাখবেন। জাংকুকও হেসে তের পেছনে দৌড়ায়। খোলা মাঠের নির্মল বাতাসের মাঝে তেকুক নিজেদের মাঝে ব্যস্ত। ভোরের আলো ফুটতেই আস্তে আস্তে আশেপাশের মানুষজন জাংকুকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সবাই ভাবছে জাংকুক এত খোলামেলাভাবে কিভাবে হাসছে, যেখানে তার সুরক্ষা বাহিনী সারাক্ষণ তার পেছনে লেগে থাকে। অনেকে ভিড় জমিয়েছে জাংকুকের আশেপাশে। এতে তের ভীষণ অস্বস্তি হচ্ছে। আস্তে আস্তে তেকুকের আশেপাশে বেশ হই হুল্লোড় পড়ে যায়। তে এসবে অভ্যস্ত না একদমই, তাই হুট করে এসব হওয়াতে সে ওখানেই জ্ঞান হারায়। জাংকুক তেকে কোলে নিয়ে গাড়িতে বসায়। বড় বড় ডক্টররা এসে তেকে চেক করে আর তেকে কিছু স্যালাইন দিয়ে যায়। তের শরীর দুর্বল থাকায় অল্পতেই নিস্তেজ হয়ে পড়েছিল। তের জ্ঞান ফিরতেই জাংকুক বলে উঠল, এখন কেমন লাগছে বউ? আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? তোমার নেতা সাহেবকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। সে জানে সবকিছু, কিভাবে কি হ্যান্ডেল করতে হয়। আর এসব আমার কাছে নতুন কিছু নাতে। খাবার নিয়ে আসছি। খাবার খেয়ে তারপর ঔষধ খাবে। শরীরের ক্লান্তি অনেকটাই দূর হবে। পরের দিন বাড়িতে বেশ একটু ঝামেলা হয়। অবশ্য তে এই বাড়ি সম্পর্কে অনেক কিছুই জানে না। আর রাজনীতি তো হচ্ছে পরের বিষয়। আর রাজনীতি বিষয়ে তে খুব একটা বোঝেও না। তে এতক্ষণ নীরব দর্শকের মতো সবটাই দেখছিল কি বলবে সে পরিবারের মাঝে। কিন্তু জাংকুককে রাগে সেখান থেকে যেতে দেখে সেও পেছন পেছন দৌড় দেয়। জাংকুক গাড়িতে উঠে গেলে সেও দ্রুত উঠে পড়ে। জাংকুক ভুরুকুসকে একবার তেকে দেখে ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। কই যাচ্ছেন? জানি না। শুনুন। জাংকুক এবার রাগী দৃষ্টিতে তাকায়। তে ভয় পেয়ে যায়। তে কিছু বলবে তার আগেই জাংকুক ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওঠে, পর্দা ফেলে দে। ড্রাইভার জাংকুকের কথা মতো কাজ। গাড়িতেও বুঝি এমন পর্দা থাকে আজব। তের ভাবনার মাঝেই জাংকুক তেকে টেনে নিজের কোলে বসিয়ে তের গলায় মুখ গুজে দেয়। একদম নড়াচড়া করবি না, করলে গাড়ি থেকে ফেলে দিব। কথাটা বলেই জাংকুক তের গলায় কামড় বসায়। তে ব্যথায় কুকড়িয়ে ওঠে। বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য নেতা সাহেব। কিছুক্ষণ পর জাংকুক তেকে বাড়িতে পাঠিয়ে চলে যায়। তের বারবার জিজ্ঞেস করাতেও কোনো লাভ হলো না। অন্ধকার রুমে জড়সড় হয়ে বসে আছে তে। তার ভীষণ ভয় হয় জাংকুককে নিয়ে। একটু পরেই নিজের ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ তের এমন চিৎকারে জাংকুক চমকে ওঠে। তের হাতে থাকা ফ্লাওয়ার বাস দিয়ে অন্ধকারে আঘাত করে বসে জাংকুকের মাথাতে। জাংকুক ব্যথায় কুকড়িয়ে ওঠে। তে জাংকুকের আওয়াজ পেতেই থমকে যায়।
দ্রুত রুমের লাইট অন করতেই জাংকুকের কপাল থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে চমকে ওঠে। দ্রুত জাংকুকের কাছে গিয়ে ব্যথা জায়গায় ফু দিতে থাকে। ভয় তার জ্ঞান বুদ্ধি সব যেন কমে আসছে। আমি ঠিক আছি বউ, তুমি চিন্তা করো না। দেখে এখানে বসো তো। আই এম সরি নিতা সাহেব, আমি বুঝতে পারিনি আপনি ছিলেন। আমি ভেবেছিলাম হয়তো কোনো চোর এসেছে। এত এত গার্ডের ভিড়ে চোরের ভয় পাচ্ছ তুমি? হাসালে আমাকে। যে মেয়ে মাঝ রাস্তায় একটা লোককে তার ভুলের শাস্তি দিতে পিছপা হয় না, সে নাকি চোর দেখে ভয় পাচ্ছে। নিজের স্ত্রীকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা এই জাঙ্কুকের আছে, কিন্তু আফসোস আমার স্ত্রী আমাকে এতটাও কাবিল মনে করে না। যাই হোক, ব্যান্ডেজ করে দাও। জাঙ্কুক তের সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। তেও মাথা নিচু করে জাঙ্কুকের কপালে ব্যান্ডেজ করে দেয়। জাঙ্কুক এবার নিজের হাত এগিয়ে দেয়। জাঙ্কুকের হাত দেখার সাথে সাথে আতকে ওঠে তে। তে ভয়ে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক তের ঠোঁট জোড়া নিজে ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। ধীরে ধীরে জাঙ্কুক তেকে নিজের মাঝে গুম করে দেয়। তের শরীর জুড়ে এখন শুধুমাত্র জাঙ্কুকের ছোঁয়া বিরাজমান। আস্তে আস্তে জাঙ্কুকের স্পর্শ গভীর হতে থাকে। গলা থেকে তের আঁচলটা সরিয়ে দেয় জাঙ্কুক। তারপর ঘাড়ে, বুকে, ঠোঁটের স্পর্শ দিয়ে ভরিয়ে দেয় তেকে। জাঙ্কুকের এমন স্পর্শে তের শরীর বারবার কেঁপে উঠছে। জাঙ্কুক তের শরীর নিজের সাথে মিশিয়ে নেয়। তে ঠোঁটের সাথে নিজের ঠোঁটে মিশিয়েই তেকে বিছানায় শুয়ে দেয়। নিজেও তের উপর উঠে পড়ে। এক হাত দিয়ে বেডসাইড টেবিলের লাইটটা অফ করে দেয়। জাঙ্কুকের অবাধ্য হাত বিচরণ করছে তের সারা অঙ্গে। তের চোখ বারবার বুজে আসছে, সে পারছে না আর নিতে। জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ ধীরে ধীরে কামড়ে পরিণত হতে লাগলো। ধীরে ধীরে বক্ষস্থল থেকে পেটে চলে গেল জাঙ্কুক। ঠোঁটের স্পর্শে আর কামড়ে ভরিয়ে দিল তের সারা অঙ্গ। তের চোখ দিয়ে পানি পড়ছে। জাঙ্কুক বুঝতে পেরে তে ঠোঁটে আবার চুমু খেলো। তারপর তের দিকে তাকালো। জাঙ্কুকের এমন করুণ দৃষ্টি দেখে তে আর বাধা দিল না জাঙ্কুককে। জাঙ্কুক তের সম্মতি পেয়ে আরো যেন উন্মাদ হয়ে গেল। নিজেকে বিবস্ত্র করে তেকেও বিবস্ত্র করলো। তারপর ডুবে গেল জাঙ্কুক তের মাঝে। তে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, প্লিজ, আর আমি নিতে পারছি না। জাঙ্কুক ফিসফিসিয়ে বলে উঠল, আর একটু যান, আর একটু সহ্য করে নাও বউ। তেকুক তাদের ভালোবাসায় ডুবে গেল। দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক ঘটল তাদের মাঝে। পরের দিন সকালবেলা খুব বেলা করেই ঘুম ভাঙে আমার। আর মোড়ে ভেঙে উঠতে নিলেই জাঙ্কুকের বাহুবন্ধনে আটকা পড়ে যায়। আমি এত হাসলাম, কাল রাতের মধুর স্মৃতি সকল মান অভিমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। হোক না সব ভুলে নতুনভাবে পথ চলার আরম্ভ। আলতো হেসে ঠোঁট ছুঁয়ে দিলাম জাঙ্কুকের কাটা ঠোঁটে। কাল রাতের এই আকামটা যে আমার করা তা বুঝতে বেশি বেগ পেতে হয়নি আমাকে। হুট করে কেমন লজ্জারা এসে ঘিরে ধরলো। লজ্জার নিবারণে মুখ লুকালাম জাঙ্কুকের উন্মুক্ত বুকে। কানে এসে বাড়ি খাচ্ছে জাঙ্কুকের বেপরোয়া হৃদস্পন্দনের গতি। এই জায়গায় আমার বসবাস, হ্যাঁ অবশ্যই এই জায়গাটা শুধুমাত্র আমার জন্যই তো বরাদ্দ, তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন উনি। হঠাৎ করেই পিঠে জাঙ্কুকের হাতের অবাধ বিচরণে কেঁপে উঠল আমার সর্বাঙ্গ। নিঃশ্বাসের গতি মুহূর্তে বেড়ে গেল বহুগুণ। এইভাবে আমাকে বেসামাল করার ফোন দিয়েটে ঠিক করে নিব। সাত সকালবেলা একজন নিষ্ঠাবান মন্ত্রীকে উত্ত্যক্ত করার শাস্তি তোমাকে পেতেই হবে। ওনার এমন কথায় ভেবাচাকা খেয়ে গেলাম। চোখ বড় বড় করে তাকাতেই উনি চোখ টিপ দিলেন। ওনার এহেন আচরণের বিরুদ্ধে প্রতিরোধ করার সুযোগটুকু দিলেন না। উনি আবারও আমাকে ভাসিয়ে দিলেন তার অবাধ্য ভালোবাসার জোয়ারে। তারপর তাদের মাঝে কি হয়েছে তোমরা নিজেরাই কল্পনা করে নিও। কিছুদিন পর জাঙ্কুক বাড়ি ফিরে মধ্যরাত 2টা নাগাদ বিদেশে থাকা তার এক কোম্পানিতে হুট করে কিছু ঝামেলা লাগা সেখানে যেতে হয়েছিল। ফিরতে ফিরতে বেশ টাইম লেগে যায় তার। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে তার। কিন্তু অবাক করার বিষয়, আজ তাকে পানি এগিয়ে দেওয়ার জন্য তার বউটা আসেনি। এমন তো হয় না, সে যতক্ষণ না আসে ততক্ষণ জেগে থাকে তার বউ। নির্ঘাত অভিমানীটা অভিমান করে গাল ফুলিয়ে রেখেছে। আনমনেই হাসলো জাঙ্কুক। নিজের রুমে এসে প্রবেশ করতেই ঠোঁট জোড়ায় থাকা হাসিটা মিলিয়ে গেল। তার বউ কই? সম্পূর্ণ ঘর খালি।
কই তার আদর পাখি? সে তো এখানেই রেখে গিয়েছিল। জাঙ্কুকের বুক আচমকাই খালি হয়ে গেল যেন। তীব্র এক শূন্যতায় খা করে উঠল তা। হতভম্ব হয়ে পুরো বাড়ির কোনা কোনা খুঁজলো এই রাত বিরাতে। সবার রুমে ঢুকে এক প্রকার হই হুল্লোড় কাণ্ড বাঁধিয়ে সবাইকে ড্রয়িং রুমে হাজির করলো। সার্ভেন্ট সবার হাত পা কাঁপছে ভয়ে, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারল না তে কোথায় গেল। এইদিকে তে, তার ছোট্ট মনে অনেক মান অভিমান জমে থাকে। জাঙ্কুক প্রায়শই তেকে একটু বকা দেয়, কিন্তু তে এতে মন খারাপ না করলেও ইদানিং সে অল্পতেই রেগে যায়। আর জাঙ্কুকে সাহায্য করার জন্যই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পরপরই জাঙ্কুকের শত্রুদের হাতে ধরা পড়ে যায়। ভয়ে তের অন্তরাত্মা কাঁপছে, চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কই আপনি নেতা সাহেব? আপনার আদর পাখি বিপদে, আপনি কি আসবেন না আমাকে বাঁচাতে? একটু স্বার্থপর হতে চেয়েছিলাম, কিন্তু তার পরিমাণ এভাবে ভোগ করতে হবে সেটা আমি ভাবতে পারিনি। অন্যদিকে জাঙ্কুকের লোকজন জাঙ্কুককে বলছে, স্যার, ম্যামের লোকেশন ট্রেস করা গেছে। এটা ঢাকা থেকে কিছুটা দূরে, যশোর যাওয়ার পথে জঙ্গলে। অতঃপর জাঙ্কুক হন্য হয়ে পুরো জঙ্গল খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তের নাম নিশানা নেই। তার আদর পাখি কই? তার তো এখানেই থাকার কথা ছিল। কিছু দূর যেতেই অন্ধকার দেখলো কিছু একটা জল করছে। জাঙ্কুক হাতে নিয়েই দেখতে পেল পায়েল। পায়েলটি চিনতে তার একটু ভুল হয়নি। এই পায়েলটি সযত্নে সে তেকে পরিয়ে দিয়েছিল। কই তুমি আদর পাখি, ফিরে আসো। সত্যি তোমার নেতা সাহেব তোমাকে বকবে না, একটুও বকবে না, কোনো রাগ দেখাবে না, একদম বুকে আগলে রাখবে, একদম শক্ত করে আগলে রাখবে, দরকারে শিকল পরিয়ে রাখবে, তাও হারাতে দিবে না। যান, ফিরে আয় যান। তুই বিহীন এই শক্ত বুকটা শূন্যতায় ভোগে রে, তুই তো জানিস। এদিকে জাঙ্কুকের কান্না দেখে উপস্থিত সবাই হতবাক। তারা কোনোদিন তাদের বসকে এইভাবে দেখেনি। শক্ত, গম্ভীর অথবা ঠোঁট কাটা এইরূপই পেয়েছে। তাহলে এই আবার কোন রূপ? ভালোবাসা বুঝি এতটাই শক্তিশালী হয়, পাথরের বুকেও ফুল ফুটিয়ে ছাড়ে? এইদিকে তে ভয়ে কেঁপে ওঠে। এই বুঝি তার দিন ফুরলো, আর হয়তো দেখা হবে না প্রিয় মুখগুলো। নেতা সাহেবের বুঝি আর জানা হবে না তার অস্তিত্বের কথা। এই যে তার সন্তান আসতে চলেছে, এটাকে উনি জানবেন? হুট করে একটা গুলির আওয়াজ ভেসে এলো কানে। পিট পিট করে চোখ খুলে অবাক হলো। আহত অবস্থায় দাঁড়িয়ে আছে তাকে নিয়ে আসা একটা লোক। তার ডান হাত দিয়ে গড়িয়ে পড়ছে লোহিত রক্তকণিকা। তার দৃষ্টিতে স্পষ্ট রাগ আর হিংস্রতা। তে সে দৃষ্টি অনুসরণ করে তাকাতেই তার বুক কেঁপে উঠল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ওই যে তার নেতা সাহেব, তার থেকে কয়েক হাত দূরে। তে ছুটল সেদিকে, আশ্রে পড়ল তার নেতা সাহেবের বুকে। সাথে জাঙ্কুক আগলে নিল তাকে পরম যত্নে। এই যে তার শান্তি, তার পূর্ণতা। হাহাকার বুকে এই যে এক পশলা বৃষ্টির দাবানল। মুহূর্তের মধ্যে এসে জাঙ্কুকের লোকেরা পুরো জায়গাটা নিজেদের দখলে নিয়ে নিল, আর আহত লোকটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তেকুক যেন ভুলেই গেছে আশেপাশে মানুষজন রয়েছে। তে জাঙ্কুকের বুক থেকে মাথা তুলে বলে উঠল, রক্ত আপনার আঙুল দিয়ে বের হচ্ছে, প্লিজ চলুন এখান থেকে, আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমি ঠিক আছি আদর পাখি, তেমন কিছু হয়নি। তোমার হিসেব আমি বাড়ি গিয়ে করব। এখন গ্যাংস্টার মশাইয়ের হিসাব উসুল করি আগে। জাঙ্কুকের শান্ত হুমকিতে তের ভয় পাওয়ার কথা থাকলেও সে ভয় পেল না, উল্টো সহসা মাথা দোলালো। জাঙ্কুক হাসলো। এই বোকা বোকা চাহনি, এই এক জোড়া চোখ তাকে কত শান্তি দেয় সে বলে বোঝাতে পারবে না। জাঙ্কুক তেকে বাড়িতে পাঠিয়ে দেয়। রাতের বেলা তে অপেক্ষা করছে জাঙ্কুকের, কিন্তু একটু ভয়ও লাগছে। জাঙ্কুক তখন কিছুই বলেনি তেকে, কিন্তু এখন হয়তো তেকে ছেড়েও দেবে না। এরই মধ্যে দরজার শব্দ শুনতে পেয়েই তের বুকটা যেন কেঁপে উঠল। জাঙ্কুক রুমে আসলো। তে ভয়ে বেডের একদিক থেকে অন্যদিকে দূর। তাতেই যেন তেতে উঠল জাঙ্কুক। দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম পালাবে না। এই মুহূর্তে আমার সামনে এসে দাঁড়াও, রাইট নাও, আমাকে খেপিও না আর। তে ভয়ে কেঁপে কেঁপে বলে উঠল, নেতা সাহেব, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তোকে মারবো না, সোজা বলে দিব। তোর খুব শখ না সেদে সেদে মরতে যাওয়া? আয়, তোকে মারবো নিজ হাতে। তোকে বিয়ে করেছি, আমি খেয়াল রেখেছি, যত্ন করে বুকে রেখে পেলে পুষে আগলে রেখেছি তোকে। আর তুই এই কাজটা কিভাবে করলি? তাড়াতাড়ি আমার কাছে আয়। তে এবার ফুপিয়ে কেঁদে উঠল। জাঙ্কুকের রক্তিম চোখ জোড়া দেখে তার কলিজায় কাঁপছে, শরীরটাও অবশ হয়ে আসছে।
জাঙ্কুক সুযোগ বুঝে খপ করে আঁকড়ে ধরল তের হাত। জমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জমকে জড়িয়ে ধরল শক্ত করে তে। মুহূর্তে অশান্ত জাঙ্কুক শান্ত হলো। রাগ ক্ষোভ সব যেন কাপড়ের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেল। ফোঁস করে দীর্ঘ শ্বাস ফেলে আঁকড়ে ধরল সেও তার আদর পাখিকে। মাথায় চুমু দিয়ে শান্ত স্বরে বলে উঠল, আর এমন করিস না বউ, মারা যাব আমি। বিশ্বাস কর, তুই এই শক্ত খোলসে লুকানো নরম হৃদয় টেনে হিসড়ে বের করেছিস। এখন এই দুর্বল হৃদয় চেয়েও শক্ত হতে পারে না। এটা যে খুব করে চায় তোকে। মরার হলে একেবারে বুকের বাম পাশটায় গুলি করে মেরে তারপর যাস, কিন্তু এইভাবে জীবন্ত মৃত্যুর স্বাদ দিস না। আমার ভুল হয়ে গেছে নেতা সাহেব, আর কোনোদিন এমন হবে না। আমি বুঝে গেছি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর আপনি যা বলেন আমার ভালোর জন্যই বলেন। আমি আরও একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর তার আগে আমার কথাটা একবার শুনুন। জাঙ্কুক কিছু না বলে তেকে টেনে বেডে গিয়ে বসালো আর নিজে তের বুকে মাথা রাখলো। তে জাঙ্কুকের মাথায় হাত দিয়ে বলে উঠল, আপনি বাবা হতে চলেছেন। তে তার গলায় ভেজা অনুভব করতেই বুঝতে পারে জাঙ্কুক কান্না করছে। তের বুকও ভারী হয়ে আসে। অনেক কষ্টে প্রশ্ন করে, আপনি কান্না কেন করছেন? এটা তো খুশির খবর। আমি খুশিতেই কান্না করছি তে। আমি আগেই বুঝতে পেরেছিলাম হয়তো এমন কিছুই, কিন্তু আমি শিওর ছিলাম না। বলে জাঙ্কুক তের পেটে চুমু খায়। তে আর কিছু বলে না, চোখ বুজে নেয়। হুট করে টের পায় নিজের গৃহদেশে পুরুষালী অধরের অবাধ বিচরণ। খামচে ধরে জাঙ্কুকের চুল। ঘন নিঃশ্বাসের তালে বলে ওঠে, অসভ্য নেতা সাহেব। আস্তে আস্তে জাঙ্কুকের স্পর্শ আরো গভীর হতে থাকে। তেও তলিয়ে যায় জাঙ্কুকের ভালোবাসায়, সায় দিতে থাকে জাঙ্কুকের স্পর্শে। জাঙ্কুক তার ভালোবাসা তেকে উজাড় করে দিয়ে বুঝিয়ে দেয় সে কতটা তেকে ভালোবাসে, আর তেকে ছাড়া সে যে অচল। আর খাবো না, প্লিজ জোর করবেন না। চুপ, কোনো কথা না। আর দুইবার নাও। চোখ মুখ শুকিয়ে ফেলেছো। 2 দিনে আমার সন্তান যদি তোমার জন্য অনাহারে থাকে আদর পাখি, তোমার একদিনকে আমার একদিন। যতদিন লাগে নাও, হা করো। তে গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে যায়। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকায়। আজকাল বড্ড সাহস বেড়ে গেছে তার আদর পাখির। আর জাঙ্কুকের সাহস ফুরিয়েছে, চাইলেও কড়া করে ধমকটাও দিতে পারে না। তার উপরে তার অস্তিত্ব বহন করছে তার আদর পাখি। জানার পর থেকে যেন আরো কঠোর হতে পারছে না। মন চাচ্ছে সারাটাক্ষণ বুকের মাঝে লুকিয়ে রাখতে। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে বলে ওঠে, বউ এদিক ঘুরো, জেদ করো না, খেয়ে নাও জান। খাবো না। সব চিন্তা এখন সন্তানের জন্য। আমি তো কেউ না। বাবু আসলে আমার কথা মনে থাকবে আপনার? দেখি বউ, তাকাও আমার দিকে। বোকা পাখি, আমার সন্তানের জন্য না, সন্তানের মায়ের জন্য আমার চিন্তা। না খেলে সন্তানের মা শক্তি পাবে কিভাবে? ডাক্তার কি বললো শোনোনি? তুমি প্রচুর দুর্বল। আমি তো সুস্থ বউ চাই, তাই না? আমার বউ অসুস্থ হলে আমি কি শান্তিতে থাকতে পারবো? তে মাথা দুলায়, অর্থাৎ না। সন্তান আসলে তোমার ভালোবাসা কমবে না বউ, উল্টো তোমাকে ভালোবাসার জন্য আরো একজন আসবে। কি তুমি চাও না সেটা? তে জাঙ্কুকের বুকে মাথা রাখে। তার ভয় হয় যদি তার নেতা সাহেব তার থেকে দূরে সরে যায়, তাকে আর ভালো না বাসে। বাচ্চা হওয়ার সময় মেয়েরা তো মোটা হয়ে যায়, এই জন্য নাকি স্বামীরা আর ভালোবাসে না বউদের। জাঙ্কুক কিছু না বলে চুপচাপ থেকে দেখতে থাকে আর মাথায় হাত বুলিয়ে দেয়। বাকিটুকু থেকে নিজের বুকে রেখে খাইয়ে দেয়। তেও তালবাহানা না করে খেয়ে নেয় সম্পূর্ণটা। তুই খুব নিষ্ঠুর আদর পাখি। কিভাবে পারলি আমার থেকে আমার সন্তানের কথা লুকাতে? কিভাবে পারলি তার জানের ঝুঁকি নিতে? যদি কিছু হয়ে যেত, সত্যি বলছি আদর পাখি, তুই আমার মুখটাও দেখতে পারতি না। আর জাঙ্কুকের এহেন কঠিন বাক্যে কেঁপে উঠল তে। অশ্রুতে টইটুম্বুর হলো চোখ। আমাকে ক্ষমা করে দিন নেতা সাহেব। বিয়ের আগেই আমি জেনে গিয়েছিলাম আমাকে বিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই বংশের উত্তরসূরির জন্য। পরে আপনার ভালোবাসা সব ভুলিয়ে দিয়েছিল, কিন্তু আপনি জানেনই তো আমার অভিমান একটু বেশি। আমি জানি না আমি কিভাবে কি করেছি, আমি জানি না কিভাবে কি ঘটে গেল। আই এম সরি নেতা সাহেব। শেষবারের মতো কি ক্ষমা করা যায় না নিজের আদর পাখিকে? প্লিজ।